মহান জাতীয় সংসদে আমাদের অর্থমন্ত্রী বলেছে হেয়ার কাট বাতিল, মুনাফা সহ আসল টাকা ফেরত দিবে। এখনো পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন আসেনি। আমরা ব্যাংকে গেলে এখনো পর্যন্ত আমাদের লেনদেন স্বাভাবিক না। আমরা ব্যাংকে গেলে বলে কি হেয়ার কাটের প্রজ্ঞাপন লাগবে। এছাড়া আমাদের নতুন রেজুলেশন এসেছে, ওখানে কোনো হেয়ার কাটের কথাগুলো কোনো ধরনের ক্লিয়ারেন্স কিছু নেই। এছাড়া আমাদের টাকা কিভাবে পাবো তার কোনো রোডম্যাপ দেওয়া নেই। আমরা সরকারকে বলতেছি আমাদের কি অপরাধ, আমরা সাধারণ আমানতকারী। আজকে আপনারা আমাদেরকে রাস্তার মধ্যে নিয়ে আসছেন, এই বৃষ্টি বাদল দিনে ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে আমরা মেরে চলে আসছি রাস্তায়। আমাদের জীবন কি এভাবেই চলতে থাকবে? আমরা কতদিন আর রাস্তায় রাস্তায় ঘুরবো? আমরা সরকারকে বলতেছি আমরা আপনাদের জনগণ, আপনাকে ভালোবেসে আমরা নির্বাচন করেছি, তাহলে এখনো কেন প্রজ্ঞাপন দেওয়া হচ্ছে না? এখনো কেন হেয়ার কাট বাতিল হচ্ছে না? এখনো কেন লেনদেন স্বাভাবিক নেই? আমরা তো বলেছি আমরা সমাধানে বিশ্বাসী, আমরা রাজপথের আন্দোলনে বিশ্বাসী না। তাহলে কেন বারবার বারবার আমাদেরকে রাজপথের আন্দোলনে টেনে আনা হয়? আমরা বলতে চাই আমরা সমাধান চাই, আমরা হেয়ার কাট বাতিলের প্রজ্ঞাপন চাই, আমরা আমাদের টাকা কিভাবে ফেরত পাবো সেটার একটা রোড ম্যাপ চাই। এছাড়া নতুন যে অসমতা মার্কেট রেটের মুনাফা রেট ধার্য করেছে সম্মিলিত ইসলামিক ব্যাংকের জন্য, এটা আমরা মানি না, মানতে পারবো না। এই রেট চেঞ্জ করতে হবে। আমাদের দাবি একটাই, অনেক ন্যায্য দাবি, মার্কেট সমতা মুনাফা রেট চাই। আমরা এই ধরনের অসমতা মুনাফা রেট নিয়ে যেতে পারবো না। আমি একজন আমানতকারী, আমার পেনশনের সম্পূর্ণ টাকাগুলো আমি ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে রাখছি। আমি এখন এমন এক পর্যায়ে আসছি যে আমার চিকিৎসা মানে বাসস্থানের ভাড়া কোনো কিছুই চলতেছে না। আমরা অর্থমন্ত্রীর বাসায় গেলাম, অর্থমন্ত্রী সাহেব আমাদেরকে বারবার বলল যে উনি একটা ব্যবস্থা নেবে, একটু সময় দিতে হবে। আমরা চতুর্থবারের মতো ওনার কাছে দেখা করলাম এবং জাতীয় সংসদে এটা আমাদের ফেনীর মাননীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহানা আক্তার আনু আপা বলল যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতেছে, আমানতকারীরা অনেক বিপদে আছে, তাদের পক্ষে দাঁড়ান, তাদের আমানতগুলো সংরক্ষিত করুন। তখন আমাদের অর্থমন্ত্রী মহোদয় জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে হেয়ার কাট বাতিলের ঘোষণা দিলেন। আজকে প্রায় 2 মাস অতিবাহিত হলো। বাংলাদেশ সরকারের এর থেকে বড় ক্ষমতাবান কে আছে যে অর্থমন্ত্রীর ঘোষণার পরেও আমরা প্রজ্ঞাপনটা পাচ্ছি না? আমাদের মুনাফাটা কমিয়ে দেওয়া হয়েছে। আমাদের মুনাফা যেখানে 12, 12.5 ছিল, এখান থেকে 9 আসছে, 8 আসছে। এখন আমাদের মুনাফা 5-এ নেমে আসছে, 6 নেমে আসছে। আমরা এই মুনাফা কিভাবে চলবো, সংসার চালাবো? আমরা তো আমাদের অর্জিত সম্পদটা ব্যাংকে রাখছি, মাসে মাসে মুনাফা নিয়ে সংসার চালাতাম, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করতাম। কিন্তু এখন আমরা এমন বিপদে, আমাদের না চিকিৎসা হচ্ছে, না আমাদের আত্মীয় স্বজনের চিকিৎসা করতে পারছি। আমার মা 80 বছর, 81 বছর বৃদ্ধ মহিলা, উনার চিকিৎসা। আমরা চাই আমাদের টাকা, আমাদের ন্যায্য অধিকার, আমাদের হকের অধিকার। আমি টাকা রেখেছি ব্যাংকে, আমার স্ত্রী পুত্রকে না জানিয়ে, আমার সন্তান আমার পিতামাতাকে বিশ্বাস না করে আমি আপনার ব্যাংকে আমি টাকা রেখেছি। আমি তো কোনো এনজিওতে টাকা রাখিনি, আমি তো কোনো সমবায় সমিতিতে টাকা রাখিনি, আমি তো কোনো টাকা ডেস্টিনি যুবকে টাকা রাখিনি। বাংলাদেশ ব্যাংকের তফসিলকৃত ব্যাংক, সেই ইসলামিক ব্যাংকগুলোতে আমরা টাকা রেখেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, সত্য কথা, আজকে আমরা সেই টাকাগুলো পাচ্ছি না। এটা যে কত কষ্টকর। আমার টাকা ব্যাংকে আমি মানবিক জীবন যাপন করতেছি, আমার টাকা ব্যাংকে আমার অসুস্থ মা আজকে অসুস্থ হয়ে ধুকে ধুকে মৃত্যুর দিকে যাচ্ছে, তার আমি ঔষধের ব্যবস্থা করতে পারিনি। এটা সর্বদেশে আদৌ কি সম্ভব? আমরা তো কোথাও কোনো করুণা চাই না, আমরা আমাদের টাকাটা চাই। আমরা বাংলাদেশের রয়্যাল সিটিজেন, আমরা 76 লক্ষ জনগণ আজকের এই ভুক্তভোগী। প্রতিটি জনগণের সাথে যদি 4 জন ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে 3.5 কোটি মানুষ আজকের এই দাবির সাথে একাত্মতা। আমার বিবেক, এই জাতির বিবেক, সাংবাদিক সমাজ, আপনারা জানেন বারবার আপনাদেরকে আমরা ডাকি আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করে আপনারা যেন আমাদের কথাগুলো বাংলাদেশ সরকারকে আমলে নেওয়ার জন্য ব্যবস্থা করবেন। আজকের এই বৃষ্টি, সবাই তার পরিবার পরিজন বা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আজকের রাস্তায়